মামলার একটা লং টার্মে আমাকে ফাঁসাই দিবে তারা, মানে এইভাবে আমাকে থ্রেট দেওয়া হয়েছে। বিকাশ নিয়ে বিভিন্ন প্রতারণার কথা শুনেছি বিভিন্ন সময়। নতুন একটা ওয়ে বিকাশ প্রতারকরা বেছে নিয়েছে। নিরীহ মানুষ যারা রয়েছেন, যারা একটু কম বুঝেন কিংবা বোঝার চেষ্টা করছেন না, তাদেরকে কিন্তু একদম ব্যাংক অ্যাকাউন্ট খালি করে ফেলছে। আমার পাশে যে ভদ্রলোক আছে, ওনার নামটা আমি বলছি না। তো উনি একজন স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, একটু সচেতন মানুষ, কিন্তু আসলে সচেতন হয়েও সময় মতো এবং জায়গা মতো তিনি সচেতন হতে পারেন নাই। আমরা একটু ওনার মুখে শুনবো সংক্ষেপে, যাতে করে আপনারা বুঝতে পারেন এমন এমন ট্রিক্স প্রতারকরা ব্যবহার করে আপনার বোঝার কোনো উপায় নাই। যেমন পুলিশের পরিচয় দেয়, কিংবা হচ্ছে পুলিশ যে কার্যকলাপগুলো করে, চেষ্টা করে ভিডিওর মাধ্যমে কিংবা অডিওর মাধ্যমে আপনাদেরকে সেটা বোঝানোর জন্য। যারা এটা বুঝে ভয় পায়, তারা কিন্তু অল্পতে কাবু হয়ে যায় এবং তারা তাদের ফাঁদে পা দিয়ে ফেলে। তো প্রথমে এই ভাই বিএফসিতে কিছু খাবার খেয়েছেন, খাবার খেয়ে বিল পেমেন্ট করছেন বিকাশে। তো বিকাশে বিল পেমেন্ট করে কিছুদিন পরে ওই তথ্য নিয়ে প্রতারক একে ফোন করেছে। ফোন করে বললেন যে ভাই, আপনি তো অমুক তারিখে এখানে বিল পেমেন্ট করেছেন। তো তার কিছুক্ষণ পরে অন্য একজন ভদ্রলোক 10,000 টাকা বিল হয়েছে। তো সেই বিলের 5,000 টাকা তিনি ক্যাশ দিয়েছেন এবং 5,000 টাকা বিকাশ দিয়েছেন। তো যেই টাকাটা ক্যাশ দিয়েছেন ওটা ছিল সম্পূর্ণ জাল। তো জাল হওয়ার কারণে এটা নিয়ে পুলিশ কমপ্লেইন হয়েছে। ভুল করে আপনার নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে, তাই তো? জি স্যার। তো এটা যখন বিকাশ প্রতারক চক্র বললেন, উনি কিন্তু আলটিমেটলি ভয় পেয়ে গেছেন যে আমি স্টুডেন্ট মানুষ, কখনো মামলা মোকদ্দমা জড়াইনি, কিংবা আমি বিদেশে যেতে চাই, ভবিষ্যতে আমার একটা সমস্যা হতে পারে। তো এটার কারণে কিন্তু সে জিনিসটা সিরিয়াসলি নিয়েছে। সিরিয়াসলি নেওয়ার কারণে এই বিকাশ প্রতারক চক্র এনাকে খুব পেয়ে বসছে। তো এরপরে প্রতারক চক্র বললো যে থানা থেকে আপনাকে ফোন দেওয়া হবে, যেহেতু ভুল করে আপনি একজন আসামি হয়ে গেছেন, আপনার নামে কমপ্লেন করা হয়েছে। তো থানা থেকে ফোন করলে আমাদের একজন অফিসার আপনার সাথে কথা বলবে, আপনি তাকে হেল্প করবেন, সে যেটা বলে সেটা মানবেন। তো এরপরে কিছুক্ষণ পরে ওনাকে ফোন করেছেন একজন পুলিশ পরিচয় দিয়ে, অফিসার পরিচয় দিয়ে। তো ওনাকে যখন পুলিশ ফোন দিয়েছে, তো যেটা বললেন একটু আপনি বলেন। তো প্রথমে হচ্ছে আমাকে পুলিশ ফোন দিয়ে বলা হয়েছে আমার নামে একটা মামলা হয়েছে, কিন্তু আসলে পরে যে মামলাকারী সে বুঝতে পারছে যে এটা ভুল মামলা হয়েছে, ভুল নাম্বারে করে ফেলছে, তো মামলাটা তুলে ফেলতে হবে, সেটার জন্য কিছু ভেরিফিকেশন করবে তারা। কিন্তু যেহেতু মামলা হয়েছে তার কারণে আমার যত অ্যাসেট ছিল, মানে অ্যাকাউন্ট ছিল, ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট, রকের নগদ অ্যাকাউন্ট, রকের অ্যাকাউন্ট, এগুলো সব ফ্রিজ করে দেওয়া হয়েছে। এই ভেরিফিকেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত আমাকে হচ্ছে এগুলো ইউজ করতে পারবো না। তো আমাকে এই ভেরিফিকেশন করতে হবে, তো তাদের সাথেই থাকতে হবে। মানে লাইনে হ্যাঁ, লাইনে থাকতে হবে, থাকতে হবে। অলওয়েজ, মানে কল কাটা যাবে না, কল কাটলে আমার নামে কেসটা কন্টিনিউ হবে। আর এর জন্য ভেরিফিকেশন কমপ্লিট এই একবারই তারা ফোন দিবে, কারণ তারা তাদের কাছে অনেক পেন্ডিং কেস আছে, এই আছে, তো তারা একজন গ্রাহকের পিছনে এত সময় নষ্ট করবে না। তো একটু মাঝখানে বলে এইটার কারণ কিন্তু আছে। আপনি যদি কলটা কাটেন, কিংবা আপনি যদি ওদের এই 10 মিনিট 20 মিনিট ওদের সাথে না থাকেন, আপনি কিন্তু অন্য কারোর সাথে পরামর্শ করার সুযোগ পাবেন। সুযোগ পেলে কিন্তু আপনি হয়তো তাদের এই যে ট্রিক্স কিংবা তাদের যে ফাঁদ, এখান থেকে বের হয়ে আসতে পারেন। সেই জন্যই কিন্তু আপনাকে বলে যে আসলে আপনি লাইনটা কাটবেন না, তাই তো বিষয়টা? জি স্যার, এটা হ্যাঁ। তারপরে হচ্ছে যখন বলছে তখন আমি একটু নার্ভাস হয়ে যাওয়ার কারণে আমি তারপর বললাম হ্যাঁ আমি সহায়তা করতেছি। তখন আমাকে বলল, তারা যখন বলছে আমার অ্যাসেট ফ্রিজ হয়েছে, তখন আমি বিকাশ অ্যাকাউন্ট চেক করছি, নগদ অ্যাকাউন্ট চেক করছি, ওগুলা আলটিমেটলি ইনঅ্যাক্টিভ দেখাচ্ছিল। তো এইটার জন্য আমি আরো বিশ্বাস করে নিচ্ছি যে আচ্ছা তাহলে হয়তো ঠিকই বলতেছেন। পরে যখন চেক করার পরে তখন ওনারা বলতেছে যে আপনার কোনো টাকা খরচ হবে না, আপনার নিকটবর্তী কোনো বিকাশের দোকান, পরিচিত বিকাশের দোকানে গিয়ে বা নগদের দোকানে গিয়ে আপনার অ্যাকাউন্টটা, মানে অ্যাকাউন্টে কিছু একটা কোড দিবে তারা, সেটা অ্যাজ এ অ্যামাউন্ট ওটা পাঠাইতে হবে আমার নিজের অ্যাকাউন্টে। তো এটাতে আমি আরো বিশ্বাস করছি যে হ্যাঁ নিজের অ্যাকাউন্টে যেহেতু পাঠাইতে হবে, তো এটা তো রিস্কের কিছু নাই, টাকা তো অন্য কোথাও যাচ্ছে না। টাকা গেলে তো আমার অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টে আমি পাঠাতেই পারি। হ্যাঁ, হ্যাঁ। তো এটা বিশ্বাস করার পর আমি দোকানে গেছি। তো আমি মাল্টিপল টাইম ট্রাই করার পরে নগদ তাদের, মানে এক দোকানের এত টাকা না থাকার কারণে আমি পারি নাই মানে আমার নগদে টাকাটা নিতে। তখন তারা বলছে যে আচ্ছা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার নগদ অ্যাকাউন্টে পাঠান, তো তাইলেই কমপ্লিট হবে, সমস্যা নাই। তো পরে যখন আমি সেম প্রসেসটা কন্টিনিউ করতে গেছি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে, তখন দেখা যাচ্ছে যে আমার অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হওয়া, আমার অ্যাকাউন্টে কোনো রকম ট্রানজাকশন হবে না। তো তখন তারা বলতেছে হ্যাঁ আমার অ্যাকাউন্টটা হচ্ছে যেহেতু আমার নামে কেস কন্টিনিউ চলতেছে, তো আমার অ্যাকাউন্টটা এখন ফ্রিজ হওয়া, ইভেন আমার ব্যাংক অ্যাকাউন্টও তো ফ্রিজ হওয়া, তো ট্রানজাকশন আমি করতে পারবো না। তো তারা আমাকে একটা এই সেম প্রসেসটা ফলো করতে বলছে, কিন্তু আমাকে একটা দিছে, মানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিছে, যেটাতে হচ্ছে আমি
আহ, ওই সেম প্রসেসটা ফলো করে আমি ওই অ্যামাউন্টের জায়গাতে ওই কোডটা দিব, তারা যে কোডটা দিতে বলবে তো সেটা দিব, দিলে আর কি টাকা কাটবে না, কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হবে অ্যাকাউন্টে। এই কোডটা কিন্তু বেসিক্যালি হচ্ছে একটা বড় ধরনের কোড দেয়, 5 সংখ্যা। মানে হচ্ছে আপনি যেমন ধরেন 99,053, তার মানে 99,000 সর্বোচ্চ একটা কোড, মানে 5-10 হাজার না, প্রায় লাখের কাছাকাছি। এটা কিন্তু 5 সংখ্যায় থাকে জি, নর্মালি পাঁচ কোডটা। সংখ্যা বিকাশের আর এই সংখ্যা। অ্যামাউন্টটা দিলে কিন্তু বেসিক্যালি ওদের উদ্দেশ্য তো হচ্ছে টাকা নেওয়া, সেই জন্য একটা ট্রিক্স আর কি। হ্যাঁ। তারপরে যখন আমাকে কন্টিনিউ করতে বলে তো আমি আসলে দেই। আমি আসলে ওইভাবে দেওয়ার পরে তারা একটা আমাকে অ্যাকাউন্ট নাম্বার দেয়, মিডল্যান্ড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেয়। তারপর আমাকে রাউটিং নাম্বার টাম্বার সবই দেয় হোয়াটসঅ্যাপে। তো দেওয়ার পরে আমি হচ্ছে ওখানে দেওয়ার পরে আমার প্রথমে আমার অ্যাকাউন্টে দেখাই যে টাকা কাটে নাই, কিন্তু ট্রানজাকশন সাকসেসফুল হয়েছে। এটাতে আমি আরো বিশ্বাস করছি যাচ্ছে ঠিক আছে, হয়তো প্রসিডিওরটা ঠিকই, টাকা যেহেতু কাটে নাই কিন্তু ট্রানজাকশন সাকসেসফুল দেখাইছে, তো আমার অ্যাকাউন্টটা কন্টিনিউ হয়েছে। তারপর তারা আমাকে বলে যাচ্ছে নগদ অ্যাকাউন্ট কন্টিনিউ হয়েছে, এবার আপনার আবার বিকাশ অ্যাকাউন্ট করতে হবে, তো সেম প্রসিডিওর ফলো করতে হবে। তো যখন আমি বিকাশ অ্যাকাউন্টের জন্যই সেম আমাকে ওরকম একটা কোড দেয় 5 ডিজিটের। তো এটা হচ্ছে ওইটা 99 সামথিং সামথিং ছিল। তো তো তারপরে ওইটা দেওয়ার পরে তখন দেখা যায় যে আমার অ্যাকাউন্ট থেকে একসাথে দুই অ্যামাউন্টই, আগের অ্যামাউন্ট আর পরের অ্যামাউন্ট দুইটাই কেটে নিচ্ছে, এটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে। তো যেহেতু আমি অন্য ব্যাংক ইউজ করতেছিলাম, অন্য ব্যাংকের অ্যাকাউন্ট, তো আমার আরেকটা ব্যাংকের অ্যাকাউন্ট ছিল, বলছে সেইটা কন্টিনিউ করতে হলে সেম প্রসেস করবে। তো টাকা যখন কাটছে আমি তাদেরকে কোশ্চেন করছি যে কেন টাকা কাটছে, আপনার তো টাকা কাটার কথা ছিল না, ইভেন প্রথমবারও টাকা কাটে নাই, তাহলে এখন কেন কাটছে? ওনারা বলে যে না, এটা এটা দেখাইতেছে, কারণ যেহেতু ট্রানজাকশন হয়েছে ওটা অ্যাপে দেখাবে, ওটা আবার রিস্টোর হয়ে যাবে, ওটা টেনশনের কিছু নাই। তো যেহেতু প্রথমবার কাটিনি আমি ওই জন্য বিশ্বাস করছি যে আচ্ছা ঠিক আছে, হয়তো মানে ট্রানজাকশন যেহেতু করছি হয়তো এভাবে কাটছে, তো চলে আসবে। তো পরে আমি ব্যাংক অ্যাকাউন্টের জন্য সেম প্রসেসটা ফলো করে এভাবে আমি ইতোমধ্যে অলমোস্ট 3 লাখ টাকার মতো দিয়ে ফেলি তাদেরকে। হুম। তারপরে দেওয়ার পর দেখি যে না, তখনও থার্ড টাইমও কাটছে, তখন আমার সন্দেহ হয়েছে। আমি বলছি না, এটা তো আসলে হচ্ছে না, আমার তো টাকা কাটতেছে। আর আমার তো তখন বলতেছে যে না, প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনার অ্যাকাউন্টে টাকা ব্যাক যাবে না, তো আপনাকে হচ্ছে মানে আমাদের সাথেই থাকতে হবে। আর আমি কল তো কাটতেছি না, তো বিশ্বাস অবিশ্বাসের কিছু নাই। পরে আমি সচেতন নাগরিক হওয়ার চেষ্টা করে আমি হচ্ছে সেখানে মানে তাদের বিপি নাম্বার চাইছি, আমার নামে যে কেস হয়েছে তার মজলিসা চাইছি। ওনারা বলছে সবই আমাকে প্রোভাইড করবে। তারপরে তারা যতক্ষণ না বিপি নাম্বার দেয়নি ততক্ষণ পর্যন্ত আমি আর কোনো করি নাই। পরে আমাকে একটা বিপি নাম্বার দেওয়া হয়েছিল, কিন্তু ওইটা সব মানে ভুল নাম্বার ছিল, এটা আমি ভুল বুঝতে নাম্বার। পারিনি। তাছাড়া একটা পুলিশ বা একজন অফিসারের বিপি নাম্বার কিংবা তার নিজস্ব যে একটা নাম্বার থাকে নিজস্ব অর্গানাইজেশনের, এটা তো আসলে পাবলিক চাইলেও চেক করতে পারবে না। সবার কাছে তো সেই ধরনের চেক করার সুযোগও নাই, আর সে ধরনের জ্ঞানও নাই, তাই না? বিষয়টা আপনি জি তো জি। জানতেন না যে না না, আসলে আমি কিভাবে চেক বিপি করতে নাম্বার জানি না, আপনাকে কিন্তু একটা, হ্যাঁ, মানে আপনাকে একটা বিপি নাম্বার যদি দিয়েও দিত যেটা ভুয়া হতো, আপনি কি চাইলে যাচাই করতে পারতেন এটা না স্যার, সঠিক এটা কিনা? তো আমাকে দিছে, কিন্তু এটা তো মনে হয় ভুয়া, হ্যাঁ, তো আমি হতে চেক পারে করতে এটা। পারি নাই। তো এটাও একটা কিন্তু ওদের ওয়ে থাকতে পারে আপনার বিশ্বাস অর্জন করার জন্য। তো তারপর হচ্ছে আমি যখন বিপি নাম্বার দেওয়ার পর পরে আমাকে হচ্ছে বলতেছে যে আমি বলতেছি যে এখনো আমাকে বলে যে একটা স্ক্যানার দিচ্ছে, এখানে স্ক্যান করে আমাকে আবার সেম প্রসিডিওর ফলো করতে হবে। আমি বলছি কেন, আমার তো 3টা অ্যাকাউন্ট, বিকাশ, নগদ আর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, তো আমি তো 3বার করছি, আমার তো আর কন্টিনিউ করার কথা না। তো তখন বলছে না, সমস্যা নাই করেন। তো কথা বলতে বলতে আমি স্ক্যান করে দিছি, তো আমি ভাবছি যে যেহেতু অ্যাপ থেকে পাঠাচ্ছি আমাকে একটা ওটিপি দেওয়া হবে, তারপরে ট্রানজাকশন কমপ্লিট হবে। কিন্তু যখন আমি স্ক্যান করে দিছি তখন ওটা হচ্ছে ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে ওটা আমার 49,000 কিছু টাকা তারা নিয়ে নিছে। ওটাও ব্যাংক অ্যাকাউন্ট থেকে। হ্যাঁ, ওটা ওই সেম ব্যাংক অ্যাকাউন্ট থেকেই। তো এই টোটাল হচ্ছে প্রায় 3.5 লাখ টাকার মতো এভাবে চলে গেছে। যাওয়ার পরে আমি তখন দেখতেছি যে না, যখন মানে স্ক্যানারটা দিছে ওটা কোন একটা দোকানের ছিল, সজীব স্টোর নামে একটা দোকানের ছিল। তখন বলছে না, এটা যদি বাংলাদেশ ব্যাংকেরই মানে কন্ট্রোল রুমে যদি এই জিনিসটা পাঠাইতে হয় তাহলে এটা তো সজীব স্টোরে যাবে মানে না। ওনারা কিন্তু আপনাকে প্রথম বলছিলেন যে হ্যাঁ, ওনারা আমাকে প্রথমে বাংলাদেশ বলছিল যে এটা কন্ট্রোলে। বাংলাদেশ ব্যাংকের কন্ট্রোল রুমে এটা আচ্ছা। পাঠাইতে হবে। আপনি যে, আর আমি প্রত্যেকবার ট্রানজাকশনের তারা রিসিপ্টও হচ্ছে আমার থেকে করে নিছে, মানে তারা চেয়ে নিছে যে এটা তাদেরকে পাঠাইতে হবে। স্ক্রিনশটটা আর কি। স্ক্রিনশট, রিসিট, মানে আমি অ্যাপ থেকে রিসিট ডাউনলোড করে ওকে, তাদেরকে ওকে, দিয়ে ওকে। দিছি যে আমি যে ট্রানজাকশন কমপ্লিট হয়েছে সেটা। তারা বলতেছে যে হ্যাঁ, এটা তাদের কন্ট্রোল রুমে পাঠাচ্ছি আমরা, ওইখান থেকে কন্ট্রোল রুমে পাঠাইলে ওখান থেকে আপনার অ্যাকাউন্টগুলো করবে, মানে ঠিক করে দিবে। আচ্ছা। তো
এটা হওয়ার পরে তখন যখন আমি আর সন্দেহ হয়েছে তখন আমি আর মানে তাদেরকে দিতে চাইনি। আমি কাইন্ড অফ একটু তর্কাতর্কি করছি, তখন আমাকে তারা থ্রেট দিছে যে তারা আমাকে সহযোগিতা করতে চাচ্ছে, মানে কিন্তু তারা হচ্ছে আমি সহযোগিতা করতেছি না। তারপর সাধারণ মানুষ আবার পুলিশকে মানে বদনাম করে যে তারা হচ্ছে হেল্প করতে চায় কিন্তু হেল্প করতে আমরা এই সহযোগিতা করি না, তাই জন্য করতে পারে না। তো এইভাবে দিয়ে থ্রেট দিছে, চিল্লাপাল্লা করছে। তারা আমাকে বলছে যে হ্যাঁ মামলা কন্টিনিউ করবে, মামলা কন্টিনিউ করার পরে তাহলে আমার হচ্ছে আর যত কিছু ছিল এগুলা হবে, বা মামলার একটা লং টার্মে আমাকে ফাঁসাই দিবে তারা। মানে এইভাবে আমাকে থ্রেট দেওয়া হয়েছে। মানে আপনাকে ভয় আমাকে ভয় দেখানো হচ্ছে তাদের দেখাইছে। উদ্দেশ্য, যাতে জি করে আপনার কাছ থেকে কারো টাকা নিতে পারে। জি। তো এবং আরেকটু বলে রাখি, ওই ওনাকে কিন্তু যে কলেজে ছিল, কলে প্রতারক চক্র যখন ছিল তখন কিন্তু ওয়্যারলেস, আমরা যে আইন শৃঙ্খলা বাহিনী ওয়াকিটকি ব্যবহার করি, ওয়াকিটকির যে কিছু সাউন্ড বা কথোপকথন আছে ওটা কিন্তু ওনাকে শুনেছে মানে কি উনি কিন্তু বিশ্বাস করছে যে নিশ্চয়ই এটা আইন শৃঙ্খলা বাহিনী। আসলে এগুলো হয় কি, কোনো রেকর্ড করা, হয়তো ইউটিউবে পাওয়া যায় কিংবা কোনো ওয়্যারলেসের রেকর্ড করা অন্য একটা মোবাইলে ওই পাশে রেখে দেয়। আপনার সাথে যখন কথা বলবে আপনি তো মনে করবেন যে এটা অরিজিনাল ওয়াকিটকির, কিন্তু আসলে কিন্তু রেকর্ডেড জি স্যার, বিষয়টা। হ্যাঁ, আমি এগুলো দেখেই বিশ্বাস করছিলাম যে তারা হচ্ছে আমাকে ভিপি নাম্বার দিচ্ছে, আবার আমার কেসের মজিশা দিতে যাচ্ছে। আমি কন্টিনিউয়াসলি পাশ থেকে ওয়াকিটকির আওয়াজ শুনতেছি। আবার তারা প্রথমে যে প্রসিডিওর বলছে সবগুলাই মিলতেছে, যে আমার অ্যাকাউন্ট ব্লক হওয়া, তারপর হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে না। তো এগুলো নিয়ে আমি বিশ্বাস করার পরে পরে যখন আমার সন্দেহ হয়েছে আমি বলছি যে না এভাবে হইতেছে না। আপনার পরে আবার আমাকে বলে যে একটা রিচার্জ করার মানে মোবাইল রিচার্জে যাওয়ার কথা। তখন আমি বলছি না, এই আমার অ্যাকাউন্ট 3টা, আমি 3বার ফলো করার পরে আমাকে কেন এগুলো বলা হচ্ছে। তো পরে যখন আমি সন্দেহ করে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আমি 999-এ ফোন দিব। ওনারা বলে যে হ্যাঁ আমাদের কাছে আসবে, আপনি যাই করেন, কিন্তু আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন, আপনার কিন্তু করবো। পরে যখন আমি হোয়াটসঅ্যাপে তাদের সাথে কথা বলতেছিলাম যখন, তখন আমি তাদের বলছি আচ্ছা আপনি আমাকে ভিডিও কল দেন, আপনাকে ডিউটিরত অবস্থায় আমি আপনাকে দেখতে চাই, আচ্ছা। আপনার ইউনিফর্মে আপনাকে দেখতে চাই যে আপনি কোথায় আছেন। তখন আমাকে থ্রেট দিতেছে, হ্যাঁ এটা কেমন কথা বলতেছেন, একটা পুলিশ কেন করবে, মানে আমাকে তবে হ্যাঁ, সবসময় ভয় দেখাচ্ছে। এটা যদি আপনি প্রথমে করতেন, যখন আপনাকে পুলিশ পরিচয় দিয়েছে, হোয়াটসঅ্যাপে তো কথা জি হয়েছে, স্যার, হোয়াটসঅ্যাপে আপনি কথা বলতেন যে ঠিক আছে আমি একটু আপনাকে দেখতে চাই, আপনি কোথায় পুলিশ। তো সঠিক পুলিশ হলে সে কিন্তু, যদি সঠিক কেস হয়, সঠিক তথ্য লেনদেনের জন্য আপনার সাথে কথোপকথন সে শুরু করে, সে কিন্তু আমার মনে হয় নির্দ্বিধায় দেখাবে, যেটা আমরা করি, আমিও করি। তো সেক্ষেত্রে যদি এটা আপনি আগে করতেন তাহলে কিন্তু পরবর্তী আপনি স্যার আমি প্রথমে বলছিলাম যে আমি থানায় এসে কথা বলি। তো মানে থানায় আসতেও চাইছি যে আমি থানায় এসে কথা বলতেছি, কিন্তু তারা থানায় আমাকে বলছে না দরকার নাই, আপনি ফোনে হয়ে গেলে কেন থানায় আসবেন, দরকার নাই। তো আসলে আমি ভয় পেয়ে যাওয়ার কারণে আমি এভাবে করার পরে যখন আমি 999-এ ফোন দিছি, ফোন দেওয়ার পরে তখন ধরে নাই। তারপরে ততক্ষণে ফোনটা তারা কেটে দিছে। হ্যাঁ, ফোনটা কেটে দেওয়ার পরে আমি যখন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, দেখি যে হোয়াটসঅ্যাপের থেকে আমাকে ব্লক করে দেওয়া হয়েছে। আর আমি যেই নাম্বারে প্রথমে ফোনে কথা বলছি বা ম্যানেজারের নাম্বারে, দুইটাই থেকে আমাকে কল ম্যানেজার, ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। ম্যানেজার হচ্ছে ওই যে সাজানো একজন ম্যানেজার, যেটা বললেন যে ভুল করে মামলা হলো, মামলার আসামি হলো কি ওই যে সেই কেএফসি নাকি জি, বিএফসি বিএফসির মিরপুর ভালো ম্যানেজার। ব্রাঞ্চে। হ্যাঁ, ম্যানেজারকে তারা আসামি হিসাবে ধরে নিয়ে আসছে। তার মানে আসলে কিছুই না, ওই ম্যানেজার সাজিয়েছে আরেকজন লোক, ওদেরই চক্র, তাই তো বিষয়টা? জি জি, কারণ এটা আপনি আমি রিয়েলাইজ করছি যখন আমাকে বলছে যে আপনারা কি ম্যানেজারের বিরুদ্ধে মানহানি মামলা করতে চান। আমি বলছি যে যেহেতু হেনস্থা হচ্ছে, আমি বলছি হ্যাঁ একটা কমপ্লেন করা উচিত। হ্যাঁ, হ্যাঁ, তো তারা বলছে আচ্ছা ঠিক আছে, কিন্তু আধা ঘন্টা কথা বলার পরে যখন আমাকে বলতেছে হ্যাঁ আপনার কথাতে আমরা ম্যানেজারকে তুলে আনছি, আধা ঘন্টার মধ্যে। তখনই আমার সন্দেহ হয়েছে যে কেমনে হচ্ছে একটা মানুষ মিরপুর 12 থেকে আধা ঘন্টার মধ্যে গুলিস্তানে ওখানে নিয়ে যায়। রাইট, রাইট। তো তখন আমি দেখছি না কোনো কিছু মিলতেছে না। তো তখন আমি 999-এর হেল্প নিছি। তো ততক্ষণে তারা ফোন কেটে নিছে। তো 999-এর প্রসেস আমাকে তারা বোঝানোর পরে আমি আসলে স্যারের কাছে আসছি জিডি করার জন্য, অফিসিয়ালি স্টেপ নেওয়ার জন্য। আচ্ছা, যাক দর্শক, আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কোথায় কোথায় সতর্ক হওয়া উচিত। নতুন করে বা আলাদা করে বলার কিছু নেই, আপনি ভিডিওটা দেখলেই বুঝবেন যে কি কি স্টেপ ফলো করলে আপনি প্রতারক চক্র থেকে সাবধান থাকতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।